নেন্সিকে বরযাত্রীর গাড়ির ভিতর বসানোর সঙ্গে সঙ্গে কোথা থেকে দৌড়ে এসে নেন্সির পাশে বসে পড়লো গাড়িতে। এলোমেলো চুলগুলো ডাকতে, মাথায় হিজাব আর মুখে মাস্ক পরলো। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, কাজল লেপটে গেছে। দুগালের থাপ্পড়ের দাগগুলা লুকানোর জন্য হয়তো এই অসময়ে মুখে মাস্ক লাগিয়ে হুট করে নেন্সির পাশে পড়েছে বাড়িতে চলে যাবে বলে। সুগাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তে? কোনো সমস্যা? তুমি কোথায় যাচ্ছ? কান্নার জন্য তের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ছোট্ট করে জবাব দিল, বাড়ি যাচ্ছি। তেদের বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 8টা বেজে গেল। তখন কিছুটা অন্ধকার। তে গাড়ি গিয়ে থামলো তাদের বাসার গেটের সামনে। তাই গাড়ির দরজা খোলার আগে তে গাড়ির দরজা খুলে বের হয়ে যায় সোজা। আশেপাশের মেহমান ঠেলে গেট ধরে সোজা বাড়িতে ঢুকে গেল নিজের রুমের উদ্দেশ্যে। কারো দিকে তাকালো না, কথাও বলল না। নেন্সি আর জিমিন অবাক হয়ে তাকিয়ে থাকে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে। এই মেয়ের আবার কি হয়েছে? রাতে খাওয়া দাওয়া শেষে জিমিন আর নেন্সি তের রুমে যায়। নেন্সি বলে ওঠে, তে কি হয়েছে তোর? খাচ্ছিস কেন? বল আমাকে। তুই হুট করে এখানে চলে আসলি যে? তোর তো এখানে আসার কথা ছিল না। তের ঝাপটে নেন্সিকে জড়িয়ে ধরে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি হেরে গেছি নেন্সি আপু, আমি হেরে গেছি। আমার ভালোবাসা হেরে গেছে, আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি আর কখনো ওনাকে পাবো না। উনি আমাকে নিজের জীবন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আজ আমি অযোগ্য। আমাকে এক রাতের বিছানায় নেওয়া যায় কিন্তু সংসার করা যায় না। উনি আমাকে চরম আঘাত করেছে আপু। আমি আমি আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখন কি করব? আমি নিজের ফিলিং গুলা সামলাতে পারছি না আপু, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি আমার কষ্টগুলো কমিয়ে দাও। আমি কিভাবে ওনাকে বলে থাকবো? না হয় আমাকে গলা টিপে মেরে ফেলো আপু। আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে মুক্তি দাও না। কথায় জিমিনও অবাক হয়ে যায়। দেখ, তোর কথা ভুল হচ্ছে। জাঙ্কুক ভাই তো এরকম না। নেন্সিও সাথে সাথে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়ের সাথে তোর কি হয়েছে আমি জানি না তে, তবে এতটা বলতে পারি জাঙ্কুক ভাই অকারণে কোনো কাজ করে না। আমরা ওনাকে চিনি, ছোট থেকে দেখে আসতেছি। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। জাঙ্কুক ভাই তোকে সাংঘাতিক তোর জন্য পজিটিভ, আমরা সবাই দেখেছি সেটা। জাঙ্কুক ভাই সব সময় নারী, সংসার, জীবন বাড়ি সম্পর্কের বন্ধন বাংলাদেশ থেকে দূরে থাকতো, কিন্তু একটা সময় তোর জন্যই ভাই সে সব কিছুকে আবার জড়িয়েছে। জাঙ্কুক ভাইয়ের সম্পর্কদের মধ্যে আমরা পড়ি না তুই ছাড়া। আমার ভুল হচ্ছে না আপু, উনি আমাকে নয়, উনি রোজ আপুকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চায়। আমি নাকি ওনার টাইপের না, ওনার সাথে আমার নাকি যায় না। আমি অযোগ্য নারী ওনার পাশে, আমার লেভেল নিচু। উনি আমাকে আজ এতগুলো কথা বলে বের করে দিয়েছে বাড়ি থেকে। পাশ থেকে জিমিন বলে ওঠে, সত্যি জিজু তোকে এসব কিছু বলছে? তে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তে এবার নেন্সিকে ছেড়ে জিমিকে জড়িয়ে ধরে। তের কষ্টে জিমিনেরও চোখের পানি পড়ে। জিমি, আমার কষ্ট হচ্ছে তো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তুই আমার কষ্টগুলো কমিয়ে দে, তুই আমার কষ্টগুলো কমিয়ে দে। আমি শান্তি চাই। কথাগুলো বলে জিমিনের বুকে জ্ঞান হারাইতে অতিরিক্ত মানসিক চাপ আর দীর্ঘ সময় নিয়ে কান্নার ফলে জ্ঞান হারিয়ে ফেলে। তে জ্ঞান হারাতে ডুকরে কেঁদে ওঠে জিমিন। দুজন দৌড়াদৌড়ি করে তেকে বিছানায় শোয়ালো। বাড়ি ভর্তি মেহমান, আত্মীয় স্বজন। এমন অবস্থায় তের কথা জানালে পরিস্থিতি আরো খারাপ হবে। তাছাড়া তে এখনো তাদেরকে ক্লিয়ার করে নেয় কিসের থেকে কি হলো। সবকিছু বুঝে দুজন চুপ থাকলো তেকে নিয়ে। পরের দিন নেন্সিদের বৌভাত। জিয়ন বাড়ি থেকে সবাই আসলো, জাঙ্কুক আসলো না। অনুষ্ঠান শেষে জিন অনেক করে চাইছিল থেকে নিয়ে যেতে, কিন্তু কিছুতেই রাজি হয় না, পরে যাবে বলে সবকিছু চেপে গিয়েছিল। জিন মনে করেছিল ভাইয়ের বিয়ের জন্য তে হয়তো আরো কিছুদিন বেড়াতে চায় বাপের বাড়িতে, তাই চুপচাপ জিনও চলে যায় তেকে রেখে। বিয়ের দুদিন যেতে না যেতে জেহুক তেকে ডেকে বলল, আমি একটা ডিসিশন নিয়েছি তোমার জন্য। আমি চাই তুমি আর কখনোই জিয়ন বাড়িতে ফিরে না যাও। ওই বাড়ির সাথে তোমার সম্পর্কটা আমি ভেঙে দিতে যাচ্ছি। ওই বাড়ির ছেলেকে আমার পছন্দ না,
তাই তোমাদের ডিভোর্স নিতে চাইছিলাম। উকিলের সাথে আমার কথা বলা হয়ে গেছে এই বিষয়ে। আশা করছি আব্বুকে সম্মান দিয়ে হলেও আমার ডিসিশন তুমি মেনে নিবে। এখন বলো, তোমার কি কোনো আপত্তি আছে? অন্য সময় হলে তে এতক্ষণে কেঁদে কেটে একাকার করে ফেলতো ডিভোর্সের কথাটা শুনে। অমত জানাতো, কিন্তু এখন আর অমত করার প্রশ্নই ওঠে না। সম্পর্কটা আরো আগে শেষ হয়ে গেছে, তাই নতুন করে শেষ হওয়ার মতো কিছুই নেই। তাই তে বলে ওঠে, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো আব্বু, আমার কিছু বলার নেই, তোমরা যাই বলবে তাই হবে। মেয়ের কথা শুনে জেহব খুশি হয়ে যায়। বাড়িতে তে মন খারাপ করে বসে থাকা জিমিন এক প্রকারের জোর করে তেকে তার কলেজে নিয়ে যায়। আজকে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তে আর জিমিন বাড়ির সামনে রাস্তায় আসতে দেখে পরিচিত গাড়ি। তে চমকে ওঠে, কারণ গাড়িগুলা তে চিনে, একটা নামজনের আর বাকিটা বডিগার্ডের। এই গেটের ভিতর দূর দিলে পথের মধ্যে দেখা হয় নামজনের সাথে। জনের বুকে চাপড়ে পড়ে তে। জিন দৌড়ে এসে তেকে বুকে নেয়। নামজুন জিমিনের মাথায় হাত রেখে আদর করে দেয়। দীর্ঘ শ্বাস ছাড়ে। জিন তো কেঁদে কেটে শেষ। আজকে জাংকুকের জন্য তের পরিবারের কাছে বিয়ের তথ্য নিয়ে এসেছিল তারা। জাংকুক আনুষ্ঠানিকভাবে তেকে বিয়ে করতে চায়, সেই তথ্যই পাঠিয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে তের বাবা জেহুক তাদেরকে ফিরিয়ে দিয়েছে, রাজি হয়নি। উল্টো বলেছে তিনি জাংকুকের মতো ছেলের কাছে মেয়েকে পুনরায় বিয়ে দিবেন না, আগের বিয়েটাও শেষ করতে চায় ডিভোর্স দিয়ে। এই না নামজন অনেক বুঝিয়েছেন, কিন্তু জেহুক বুঝে নাই, নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে। সাথে এটাও জানিয়ে দিয়েছে জাংকুককে মেয়ের জামাই হিসেবে ওনার পছন্দ না, তেকে তিনি অন্য কোথাও বিয়ে দিয়ে দেবেন ভালো ছেলে দেখে। সে থেকে কেঁদে চলছে জিন। নামজুন কিছুতেই শান্ত করতে পারছে না জিনকে। নামজুন জানে নিজের বউ নিজেই আদায় করে নেবে শ্বশুরের থেকে জাংকুক। মাঝ থেকে ওনারও তেকে পেয়ে যাবে, হয়তো ঝামেলা হবে, দ্বন্দ্ব হবে দুই পরিবারের। তারপরও তেকে জিয়ান বাড়িতে নিয়ে আসবে জাংকুক। তে বাড়ির ভিতর ঢুকতে নেন্সি তেকে নিয়ে রুমে যায়, গিয়ে একে একে সব কিছু খুলে বলে। সব শুনে তে নির্বাক হয়ে যায়, কান্নাও থেমে যায়। জিয়ন বাড়ি থেকে তের জন্য আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাব এসেছে। এটা কি সত্যি যে আনুষ্ঠানিক বিয়েকে ঘিরে এত কিছু হলো? সে বিয়ের প্রস্তাব তের জন্য আসলো? অবিশ্বাস্য লাগতেছে তের সব কিছু, কিন্তু পরম কঠোর হয়ে বলে সে কখনো জাংকুকের প্রতি দুর্বল হবে না, বলেও না। জাংকুক তাকে লুবি মেয়ে বলেছিল, নিচু লেভেলে বলেছিল, অপমান করে বের করে দিয়েছে। সে কখনো সেখানে আর ফিরে যাবে না, যেখানে তার সম্মান নেই সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। এই ভিতর বসতে বসতে নামজুন জাংকুককে সবকিছু খুলে বলল। বিকেলের দিকে জিমিন তেকে বলে, এ ব্রিজের উপর যাবি? চল না, ব্রিজের নিচ থেকে ফুচকা খেয়ে আসি। না না, আব্বু শুনলে কি বলবে? কিছুই বলবে না, কেউ জানবো না। আমরা হেঁটে গিয়ে বিকেলে নদীটা সুন্দর দেখায়, ব্রিজের উপর থেকে ফুচকা খেয়ে আবার চলে আসবো। জিমিন আর তে দুজনেই ফুচকা খাচ্ছে। ফুচকা খেয়ে পানি খেতে নিলে তের চোখ পড়ে দূর থেকে কালো মার্সিডিজ গাড়িটির উপর, যেটা দেখে তে ওখান থেকে দৌড়াতে থাকে পিছু না তাকিয়ে। এতে কোথায় যাচ্ছিস? পড়ে যাবি তো। কি হলো রে? জিমিনের কথায় পাত্তা না দিয়ে তে দৌড়াতে থাকে নিজের জান নিয়ে। এবার বাঁচতে পারলে হলো, পরে দেখা যাবে জিমিনকে। তে যেন জানটা হাতে নিয়ে দৌড়াতে চাইল সামনে, কিন্তু তা তো বিশেষ একটা লাভ হলো না। পথ দৌড়াতে তেকে চারিদিকে গিয়ে ধরল প্রায় 30-40 জনের মতো বডিগার্ড। আতঙ্কে তে জায়গায় থেমে যায়, কোথাও পালানোর সুযোগ নাই। ঘন ঘন নিঃশ্বাস নেয় হাঁপাতে হাঁপাতে, তত্তর করে গাম ছুটে যায়। শুকনো ডুব গিরে একটি কালো মার্সিডিজ গাড়ি থামে তে থেকে খানিকটা দূরে। গাড়িটি দেখে আরো ভয় পেল তে। পালানোর সুযোগ না পেয়ে কেঁপে ওঠে তের। ভীতু চোখে গাড়িটির দিকে তাকায়। গাড়ি থেকে বের হয়ে আসে জাংকুক। অতি স্বাভাবিক লাগলো তাকে দেখতে। এক হাতে সিগারেট, অন্য হাতে দাঁড়ালো ছুরি। জাংকুক গাড়ি থেকে বের হতে সিগারেটটি ধরালো, লাইটার ফান দিল সিগারেট। জাংকুকের নিদারুণ অ্যাটিটিউড চোখে পড়ার মতো ছিল সবার। থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নাই। পাশ থেকে ছুরিটি হাতে তুলে এবার তাকালো তের দিকে। এক টানে সিগারেট শেষ করে ফেলে দিল। তে
তে আতঙ্কে নিজের দেয়ালের সাথে ধাক্কা খেল, কিন্তু না তাকায় পালাতেও পারল না। তে কিছু বুঝে ওঠার আগে জাংকুক তের গলায় ছুরি চাপায়। মেরে দে মেরে, বাপ বেটি মিলে আমাকে মারার ধান্দা করছিস, ছেড়ে দিব ভাবছিস? তোকে আমি বাঁচতে না পারলে তোদের বাপ বেটিকে বাঁচতে দিব? জানিয়ে নিব না, সবার আগে তোকে মারবো। তোর জন্য আমার সবকিছু হারাম হয়ে যাচ্ছে, শান্তি পাচ্ছি না কোনো কিছুতে। যত নষ্টের মূল তুই। তোর কি মনে হয় বউ বলে ছাড় পাবি তুই? ছেড়ে দিব তোকে? তোর স্বামী চাই না, তোর সমাজ দেখানো বিয়ে চাই, লোক দেখানো বিয়ে। সেজন্য এত নাটক করলি, কাহিনী সাজালি, আমি রাজিও হলাম। এখন তোর বাপ কাহিনী শুরু করে দিছে। তোর বাপের কাছ থেকে পারমিশন চাইছি? তোর বাপ থেকে তার মেয়েকে চাই না, আমার বউকে গুছিয়ে দেওয়ার জন্য আদেশ করেছি মাত্র। দিতে না পারলে দিবে, নয়তো আমি নিজে নিয়ে আসবো, তার পারমিশনের দরকার নাই আমার। জাংকুককে আর কিছু বলতে না দিয়ে তে সাহস করে বলে ফেলে, দিন না মেরে আমাকে, মেরে দিন। আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, মারেন, মেরে ফেলুন আমাকে তো আদরে করেন না, আপনি সব আদর করেন ওই রোজ আপুকে। কেন এসেছেন আমার কাছে আপনি? আমি তো আসতে বলিনি। যান আপনি ওই রোজ আপুর কাছে চলে যান, আমি বাধা দিইনি, করবো না আমি আপনাকে বিয়ে। চল তো, কাকে বিয়ে করবি তুই? তোর বাপের আদর্শের টাইপ ধরে আনা ছেলেদেরকে? তাদেরকেই করবো আমি বিয়ে। আপনার ছাড়ুন আমাকে তেজ দেখাস? আমি তোকে বলেছিলাম আমার জীবনে আসতে, তুই স্বেচ্ছায় এসেছিস। এখন তোর আমাকে দিয়ে হয় না, আরো কাউকে লাগবে। এই জন্য বেপত্তা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াস। তোর কি মনে হয় তোর খবর আমি রাখি না? জানি না তুই কি করছিস এখানে? জাংকুক রেগে গিয়ে আবার বলে ওঠে, জীবনে আমি কখনো তোকে ছুঁয়ে দেখবো না, কাছে টানতেও চাইবো না। তোর সব কথাই রাখলাম, যা। আমার যখন নোংরা হাত আমি ছুলে তুই নোংরা হয়ে যাবি, তাই তোকে আমি কখনো ছুবো না। আমি সমাজের জন্য তোকে বিয়ে করব, দাদু আর দাদুমণির জন্য বিয়ে করব। তুই দেখে নিস, তোর আমাকে লাগবে না, তোর লাগবে সমাজ। তুই ওই সমাজ নিয়ে থাকবি, কিন্তু আমার বউ হয়ে থাকবি। এখন তুই বাসায় যাবি, বাসায় গিয়েও তোর ওই রাজাকার বাপরে বলবি তুই বিয়েতে রাজি। দ্বিতীয়বার আমার কথার অবাধ্য হলে তার ফলও ভালো হবে না। সেটা বলে তেকে ছেড়ে দেয় জাংকুক। রাতে জেহুক তেকে আবার ডাকে ডিভোর্স পেপারে সিগনেচার করার জন্য। তে কিছু না বলে চুপচাপ হয়ে থাকে। তের বাবা রিকোয়েস্ট করে তেকে বুঝায়, আমি চাই তুমি ডিআরে সাইন করো। ওই বাড়ির সাথে আত্মীয়তা নিয়ে আমার প্রথমে আপত্তি না থাকলেও এখন আছে, বিশেষ করে ওই বাড়ির ছেলেকে নিয়ে মূল সমস্যা। সকল বাবা মাই চায় সন্তানকে ভালো একটা আদর্শ ছেলের হাতে তুলে দিতে। আমিও চাই। জীবন জাংকুক নামটা দেশের ছোট বড় সবারই জানা, ভালোর জন্য নয়, খারাপ কাজের জন্য চিনে তাকে সবাই। জীবন জাংকুকের বইয়ে কেউ সামনে কথা বলতে না পারলেও পিছনে ঠিকই খারাপ বলে গালমন্দ করে। সবার জানা তার গুন্ডামি সম্পর্কে। দেশে বিদেশে গুন্ডামি করে বেড়ায় সেই পেশাগত গুন্ডাদের সর্দার। দেশের সকল ছোট বড় কালো কাজের সাথে তার নাম জড়িত। দেশের সরকার পর্যন্ত তাকে কিছু বলার ক্ষমতা রাখে না। তাদের ডান হাত বাম হাত সামনে পিছু সব ওই জীবন জাংকুক। জীবন জাংকুকের নামে পুরো একটা কালো দুনিয়া আছে। তোমাকে যখন ছোটবেলায় জাংকুকের সাথে বিয়ে দিয়েছি তখন সে একজন সাধারণ ছেলে ছিল, কিন্তু তোমার বিয়ের পরপরই তার রূপ পরিবর্তন হয়। তার বাবা মায়ের মৃত্যুর জন্য পর্যন্ত তোমাকে দায়ী করে গুলি করে মারতে চেয়েছিল, অথচ তুমি তখন 6 বছরের ছিলে। আমি তোমাকে জীবন বাড়িতে পাঠাতে চাইনি, কিন্তু আমার বাবাকে মৃত্যুর সময় দেওয়া শেষ ওয়াদা রাখতে পাঠিয়েছিলাম। তুমি যেতে চাইছিলে না বলে আমি বলেছিলাম তোমাকে আমি ফালতে পারবো না। তুমি যেতে চাইছিলে না বলে আমি তোমাকে অনেক কষ্ট করে ওই বাড়িতে দিয়ে আসলাম। এখন আমি আমার বাবার কথা রেখেছি, তোমার 18 বছর। আমি চাই তুমি স্বইচ্ছে ওকে ডিভোর্স দাও। এর চোখ টলমলো করে উঠে ডিভোর্স পেপারের কাগজটি দেখে হাত দুটো দিয়ে কাঁপা হাতে তে সাইনটা করে দেয়। অবাক হয় নেন্সি, পাশ থেকে দাঁড়িয়ে জিমিনো। দিন সকালে জেহুক আয়ুকে নিয়ে জিন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ডিভোর্স পেপার নিয়ে। জিনের কাছে গিয়ে ডিভোর্স পেপারটা দিয়ে আসে এবং সবকিছু খুলে বলা। তে বাড়িতে খোলা বারান্দায় বসে আছে। হঠাৎ বিকট শব্দ কানে আসতে তে ভয়ে লাফিয়ে ওঠে। এদের গেটটা মনে হয় 8-10 জনে মিলে ভাঙতেছে। তে আর নেন্সি একসাথে দৌড় দেয় বাড়ির উঠোনে। গিয়ে দেখে জাংকুক তেকে
দেখে দৌড়ে এসে তের গলা চেপে ধরে। বড় বড় কলেজা নিয়ে ঘুরিস? তোর কলেজাটা কত বড় হয়েছে সেটা আজ আমি মেপে দেখব। আমাকে ডিভোর্স পাঠাস? আমাকে? তোর সাহসের তারিফ করতে হয়। কে বাঁচাবে তোকে আজ? আমিও দেখব। ছটপটে নিঃশ্বাস আটকে আসার মতো। জাঙ্কুক কিছুতে হাত ছাড়ছে না দেখে পাশ থেকে নেন্সি বলে ওঠে, ভাই ভাই কি করছো তুমি? থামো প্লিজ ভাই, তে ভয় পাচ্ছে তো, আর এটা আমার শ্বশুর বাড়ি। কি করছো তুমি? এই একদম না, এক্সট্রা জ্ঞান দিবি না, আর মাঝখানে কথা বলার চেষ্টাও করবি না, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। জাঙ্কুকের হুমকিতে নেন্সি দমে যায়। এই মুহূর্তে জাঙ্কুকের সাথে কথা বলা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, তাই নেন্সি চুপ হয়ে যায়। আমি কি বলেছিলাম তোকে? তোকে আমি সাবধান করেছিলাম না, আর তুই আমাকে ডিভোর্স দিয়ে দিলি? কে তোকে সাহস দেয় আমাকে ডিভোর্স পাঠানোর? আমাকে চোখে পড়ে না তোর? জানের ভয় নাই? তোর ডিভোর্স আজকে আমি তোকে খাওয়াবো। ইউনু! জাঙ্কুকের চিৎকারে হঠাৎ ডিভোর্স পেপার নিয়ে ইউনু দৌড়ে আসে। তোকে কাগজটি নিয়ে দেখে দেয়, নে এবার ডিভোর্স তুই খা, এটা মুখে নে। না করবি না, না করলে পুনরায় মার খাবে। খেতে বলছি তোকে আমি, জলদি খা। তে আর কিছুই বলতে পারলো না জাঙ্কুককে। হিসকে তুলে কেঁদে উঠে কাপা কাপা হাতে ডিভোর্সের কাগজটি ছিঁড়তে গিয়ে দেখলো তার হাতের রক্ত কাগজের উপর লেগে গেছে। এই কাগজে রক্ত লেগে গেছে তো? আমি রক্তওয়ালা কাগজ খাই না, এটা ফেলে দি। না, তুই এটাই খাবি। সাইন করার সময় মনে ছিল না? এখন খেতে সমস্যা হবে কেন? যেখানটায় সাইন করেছিস সেখানটা ছিঁড়ে খাবি, এখন খা। কেঁদে কেঁদে তে ডিভোর্সের সাইন করা জায়গাটা ছিঁড়ে মুখে দিল। নাক মুখ ছিটকে গেল। তখনই মুখ থেকে বের করে ফাঁসে ফেলে দিয়ে বলে, ইয়াক থু, মজা না। ইনু ছোট ছোট চোখ করে তাকায় তের দিকে। সিরিয়াস সময়ে তের কথাগুলো মজা করা মনে হলো, কিন্তু তে যে মজা করছে না সে ভালো করে জানে। যার দুনিয়ার খেয়াল নেই এক রত্তিও, সবকিছু মজা ভাবে সে। এমন একটা অবুঝ মেয়ে ভালোবাসায় দেওয়ানা হলো স্বয়ং গ্যাংস্টার জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক। সত্যি দারুণ। বিগত 1 মাস নিজের ভালোবাসার মানুষকে সেফ রাখতে জাঙ্কুক যে কি করেছে তার একমাত্র সাক্ষী হলো এই ইনু নিজে, যাকে এতটা ভালোবাসে সে। তার কাছ থেকে ডিভোর্স মেনে নেওয়াটা সত্যি কষ্টকর। কথা বাড়াবি, গাল ফাটিয়ে থাপ্পড় খাবে। আমাকে ডিভোর্স পাঠানোর আগে মনে ছিল না তোর আমি কি করতে পারি? না, আমার কিচ্ছু মনে ছিল না। বেশ করেছি ডিভোর্স দিয়েছি। মারার সময় আমি, আর প্রেম করার সময় ওই রোজ আপু। আমি দেখেছি রোজ আপুর মোবাইলে ছবি, ভিডিও, আপুর ফোনে। এত প্রেম দুজনের মধ্যে থাকলে আমার কাছে কেন আসছিলেন বারবার? আমাকে আঘাত করার জন্য? যান আপনি আপনার প্রেমিকার কাছে, আমার কাছে কি? আমিও আপনার মতো করে অন্য কারোর সাথে প্রেম করব। আগে ঠাস করে তের গালে শব্দ করে জাঙ্কুক একটা চড় মারে। অসভ্য লোক, খালি মারে আমাকে। আমি যাবো না আপনার বাড়ি, করবো না আপনাকে বিয়ে, খাবো না আপনার ভাত, চলে যান এখান থেকে। কথা শেষ হওয়ার আগে আবারও থাপ্পড় মারে জাঙ্কুক ডান গালে তের। মনে করবো না আপনার সংসার, আপনার ভাতও খাবো না। দেখেন কিভাবে মারতেছে আমাকে। আরো থাপ্পড় মারে। ঝরঝর করে তে কেঁদে ওঠে আর বলে, করবো তো আপনার সংসার, করবো, খাবো তো আপনার ভাত, আপনাকে বিয়ে করব, আর কাউকে না। সত্যি বলছি, আর মারবেন না আমাকে, আমি যাবো আপনার সাথে। ফর দ্য লাস্ট টাইম বলছি, আমাকে জ্বালাবি না, ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবি না। আজ যেটা করিনি সেটা কাল করবো না, এমনটাও না। রোজ আমার কেউ না, কারোর সাথে আমার লেনদেন নাই তুই ছাড়া। তাই তুই আমার থেকে ইহকাল্য ছাড়া পাবি না। যত জেদ করবি ততই বাধ্য করবো তোকে আমি। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে আপনার ওই রোজাপুর সাথে ওই ভিডিওগুলা কি? তোর বিশ্বাস নেই বলে আজ আমি তোর থেকে অনেক দূরে, আগামী তো থাকবো। 1000 বার বলবো আমি তোকে ভালোবাসি না, বাসবো না, তারপরও তুই আমার সাথেই থাকবি, সংসার করতে হবে তোকে। তুই আর ওই তোর বাপ কি করিস আমার তাও দেখে নিব আমি। শুরু থেকে জানতাম তোর আর রুসের বিষয়টি, তারপরও চুপ ছিলাম কিছু কারণবশত। কিন্তু তুই সেদিন সত্যতা যাচাই না করে, আমাকে কিছু জিজ্ঞাসা না করে সোজা নোংরা পাওয়ার দিয়ে দিলে আমার প্রতি, যেটা সহ্য হয় নাই, তাই তোকে মারছি। আগামী তো মার খাবি উল্টাপাল্টা বললে। যদি মানুষ হোস এবার তোর বাপকে বলিস আমার মুখোমুখি না হতে। যদি হয় তাহলে তোর বাপ বলে তাকেও আমি ছেড়ে দেব না। দাদু কাল আসবে পুনরায় বিয়ের তত্ত্ব নিয়ে।
সোজা বিয়েতে রাজি হবি, তিরিং বিরিং করবি। আমার কানে যদি আসে না কথাটা, তখন দেখবি কতটা ভয়ানক আমি, আর তুই কতটা সহ্য করতে পারিস তাও দেখবো আমি। জাংকুক রেগে মেগে মেজাজ দেখিয়ে সেখান থেকে বের হয়ে গেছে। জাংকুক গাড়িতে উঠে বসতে নিলে ইউনো বলে ওঠে, ভাই, কাজ হয়ে গেছে। এদের পিছনে আফজাল তালুকদারের বড় ছেলের হাত আছে। বাবার মৃত্যুর প্রতিশোধ থেকে সব কিছু করেছে, সাথে তাদের নারী পাচার করার ব্যবসাটাও বন্ধ করে দিয়েছেন আপনি। সেই প্রতিশোধটা নিতে গিয়েই এত বড় ষড়যন্ত্র করেছে রুশকে দিয়ে। তাদের উদ্দেশ্য মূলত আপনাকে আঘাত করা, যার জন্য বাবিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। ইনুর কথায় অসম্মতি জানালো জাংকুক। কারণ আরো আছে ইনু, আফজাল তালুকদারের ছেলেরা এত সাহস বা ক্ষমতা হবে না আমার বিরোধিতা করার। খোঁজ কর, ওদের পিছনে মাস্টার মাইন্ড অন্য কেউ হবে। সে নিজেকে আত্মগোপন করে আমার মাইন্ড ডাইভার্ট করতে চাচ্ছে। ব্যাপার না, আমরাও বোঝালাম আমরা ভীষণ বোকা, তারা অতি চালাক। এক কাজ কর, পাখিকে খেল দেখিয়ে এক কাছায় বন্দি কর, তাদের বুঝতে দে আমরা আসলে কিছুই বুঝিনি। সাথে আরো একটা কাজ করবি, আমার বিয়ের কার্ড প্রত্যেকের বাসায় নিজ দায়িত্বে পাঠাবি তুই, মিস যেন না হয়। রুশকে খবর পাঠা আমি বিয়ে করছি তোর ভাবিকে, আবার আগুন ছড়িয়ে দে সব দিকে। সাথে আমাদের বিয়ের কার্ডে বড় করে লিখে দে তোর ভাবির নামটা, যাতে তাদের পড়তে সমস্যা না হয়। বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? না ভাই। প্রেমে পড়ে কি তুই বলদ হয়ে গেছিস? সরি ভাই। জাংকুক সিটে শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করতে গাড়িটি চলতে শুরু করলো। ধরে বসে আছে জিমিন, দুই বোনই কাঁদছে, তবে কান্নার কারণটা ভিন্ন। জিমিন জাংকুকের বইয়ে তের জন্য কাঁদছে, আর তে কাঁদতেছে জাংকুকের আঘাতের ব্যথা পেয়ে আর তার আচরণে। নেন্সি গ্লাস ভর্তি এনে তের দিকে এগিয়ে দিয়ে বলে, নে ধর, আগে পানিটাকে শান্ত হ, ফটাফট বল জাংকুক ভাইয়ের সাথে তোর কি ঝামেলাটা হয়েছিল সেদিন। ভাবি তে কাঁদছে, এসব কথা পরের জন্য থাক। তোমার ভাই ভালো না, বাবা ঠিকই বলে। আসলে জীবন জাংকুক অনেক খারাপ লোক। তুই চুপ থাক জিমিন। জাংকুক ভাইকে রাখতে দেখেছিস, কিন্তু আমি জানি ভাই নিজের আপন মানুষদের সাথে এমন করেই রাগে না, কোনো কারণ ছাড়া। তাছাড়া দুজনের মধ্যে ঝামেলাটা কি নিয়ে হয়েছিল তার কারণ তে আজও বলেনি আমাদের। তবে আমি নিশ্চিত তে কোনো গোলমাল করেছে ভাইয়ের সাথে। তুই নিজেও তেকে ভালো করে চিনিস, সোজা কাজ সোজাভাবে হয় না, ওকে দিয়ে সবকিছু ব্লেন্ডার করে দম নেবে সে। এবারও হয়তো তাই করেছে, সাথে জেদও করেছে ভাইয়ের কাছে ফিরবে না। জাংকুক ভাইয়ের ভালোবাসা ওর চোখে পড়ছে না। আমার ভাই আমাকে ভালোবাসে না নেন্সি আপু, এই কথা আমাকে সে 1 কোটি বার বলেছে, আজকে তোমাদের সামনেও বলেছে। তাহলে আমি কেন তার কাছে ফিরে যাব? তোমার ভাই রোজ আপুকে ভালোবাসে আর আমাকে খালি মারে, বাজে লোক, আজকেও মেরেছে। তুমি বলো কেউ কাউকে ভালোবাসলে মারতে পারে? কই, আব্বু তো আম্মুকে মারে না, দাদু ভাই তো দাদুমণিকে মারে না, তোমাকেও তো মারে না আমার ভাই। দেখতে জাংকুক ভাই রক্সটা মানুষ, রাগে বদমেজাজি, কত কম বলে। তুই সবটা জেনে জাংকুক ভাইয়ের পিছনে গেলে, ভালোবাসলে। এখন ভাই নিজেই তোর জন্য পাগল। আমরা কেউ তোর মাথায় বন্দুক ঠেকাই নাই ভাইকে ভালোবাসতে, বরং চেয়েছিলাম ভাইয়ের থেকে আলাদা করে তোকে অন্য জায়গায় বিয়ে দিতে। কিন্তু তুই জাংকুক ভাইয়ের সবকিছু জেনে শুনে জাংকুক ভাইয়ের জন্য পাগল হলি, তাই আমরা সবাই চুপ থাকলাম। এখন বলতো জাংকুক ভাইয়ের সাথে তোর সেদিন কি হয়েছিল? নেন্সি আপু, ওনার মায়ের পছন্দ নাকি রোজ আপু ছিল, আমি না। তাহলে কেন আমি ওনার কাছে থাকবো? কে বলেছে তোকে? তুই জাংকুক ভাইয়ের আম্মুর মানে মামির পছন্দ করা মেয়ে না? আমাদের জানা মতে ছোটবেলায় তোকে মামি নিজেই জাংকুক ভাইয়ের জন্য পছন্দ করে বউ বানিয়েছিল। তাহলে তুমিও আমার মতো করে কিচ্ছু জানো না। আমিও প্রথমে মনে করেছিলাম ওনার আম্মুর পছন্দ আমি, কিন্তু রোজ আপু আমাকে বলেছিল আন্টির আমাকে নয়, রোজ আপুকে পছন্দ করতেন। আমি নাকি শুধু দাদু আর দাদু ভাইয়ের পছন্দ ছিলাম। তোকে একজন বলল আর তুই সেটা বিশ্বাস করলি? আমাদেরকে জিজ্ঞাসা করছিস সে বিষয়ে কখনো? আচ্ছা এবার বল, তারপর সেদিন? হ্যাঁ, তোমার বিয়ের দিনে রোজ আপু আমার রুমে আসে এবং আপত্তিকর কিছু ভিডিও দেখায় তোমার ভাইয়ের আর ওর। উনি আমাকে কারোর সাথে মানতে পারে না, তো আমি কেন অন্য কারোর সাথে ওনাকে মানবো? অসম্ভব। আমি এসব কিছু দেখে সহ্য করতে না পেরে রাগের বসে ওনার রুমে চলে যায় সেদিন। আরও কিছু কথা বলেছিল রোজ আপু আমাকে, ওরা নাকি দুজনকে গভীর ভালোবাসে, কিন্তু আমার জন্য থমকে আছে।
উনি নাকি বলেছিল সেদিন রোসাপুকে যে আমাকে এক রাতের জন্য বিছানায় নিয়ে যাওয়ার জন্য উনি এত কিছু করতেছেন, আমাকে বিছানায় নিয়ে যেতে পারলে উনি আমাকে ছেড়ে রোসাপুকে বিয়ে করবেন। কিন্তু এই কথাটা নাকি রোসাপু মানতে পারেনি, একটা মেয়ের সর্বনাশ, সেজন্য উনি রোসাপুকে নাকি থাপ্পড় মেরেছে। এগুলো আমি সহ্য করতে না পেরে ওনার রুমে গিয়ে প্রথমে ওনার কুলের উপর থেকে ল্যাপটপটা ফেলে দিয়ে আগে উনি দৌড়ে এসে আমাকে ধরে থামাতে চাইল। আমার রাগ দেখে উনি আর কিছু না বলে আমাকে শান্ত করে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আমার রাগ তখন আকাশ সমান ওনার প্রতি। সাথে রোসাপুর বলা কথাগুলো মাথায় ঘুরছিল। উনি আমাকে টেকিয়ে বিষয়টি মানতে না পেরে শব্দ করে কেঁদে ফেলে। উনি এক মুহূর্তের জন্য আমাকে শান্ত করার চেষ্টা না করে ওইভাবে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল বলে আমার আরও রাগ হয়। আর সেই রাগে বসে মুখে যা আসে তাই বলি। বিশেষ করে রোসাপুর বলা কথাগুলাই বেশি বলেছিলাম। উনি আমাকে এক রাতের জন্য বুক করার জন্য ছুঁয়ে জড়িয়ে আছে। আমার ওনার ছোঁয়াগুলো ভালো লাগে না, নোংরা লাগে। ওনাকে নোংরা লাগে। উনি আমাকে নোংরা হাতে ছুঁয়ে দেয় বলে ঘৃণা লাগে আমার ওনার প্রতি। উনি ভালো না, উনি গুন্ডা, আমি ওনার সাথে থাকতে চাই না, ইত্যাদি ইত্যাদি বলেছিলাম। আমাকে ছেড়ে দিতে এক মুহূর্ত সময় নিল না উনি এগুলা শোনার পর, আর না আমাকে আঘাত করতে। সেখানে দুটো থাপ্পড় মেরেছিল আমায় এবং রুম থেকে বের করে দিয়েছিল এবং চিৎকার করে জানিয়ে দিয়েছিল আমি যাতে আর এক মিনিট ওই বাড়িতে না থাকি। আমি রাগে অপমানে তোমাদের সাথে এই বাসায় চলে আসি। তারপরটা তো তোমরা সবাই জানো। তের কথা শেষ হতে নেন্সি দুপ করে ফ্লোরে বসে মাথায় হাত দিয়ে বলে ওঠে, আল্লাহ গো তেরে, তুই জাঙ্কুক বাইরে এত কথা বলেও যে আজও জীবিত আসস, সেটাই তো তোর বড় কপাল। তোরে যে ভাই এখনো জবাই করে নাই সেটাই তো অনেক। এত বড় ব্লেন্ডার করে বসে আছিস, আবার জাঙ্কুক ভাইকে দোষ দিচ্ছিস। আল্লাহ, আমার মাথা ঘুরাচ্ছে, কেউ আমার মাথায় পানি দে। আমি কিছু করিনি আপু, শুধু শুধু আমাকে দোষ দিবে না। আমি দেখেছি দুজনের জড়াজড়ি ছবি ও ভিডিও। ছি, কি বাজে। অন্যের কথা বিশ্বাস করে ভাইকে কিভাবে অপবাদ দিতে পারিস? আগে অন্তত একটিবার ভাইকে জিজ্ঞাসা করতি এসব করেছে কিনা। তা না করে সোজা একটার পর একটা অপবাদ দিয়ে দিলি। তারপর আবার বললি ভাই নোংরা, ভাইয়ের ছোঁয়া তোর নোংরা লাগে। ভাই তোকে নোংরা হাতে ছুঁই। এবার তুই আমারে বোঝা, ভাই তোকে দুবার বিয়ে করার পরও তার ছোঁয়া তোর জন্য নোংরা হয় কিভাবে? তুই ছোট থেকে তার বউ। ভাই যদি স্বামীর অধিকার নিয়ে তোর সাথে সংসার করতে চাইতো তাহলে এতে গুনাহ বা অপরাধ তো কিছুই না, বড়রাও তো কিছু বলতো না। তাছাড়া আজকেও ভাই বলে গেছে তুই ছাড়া ভাইয়ের অন্য কারোর সাথে লেনদেন নাই। তার মানে ভাই তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। তুই সহজ জিনিসটা সহজভাবে বুঝিস না কেন? আসির সব কথা শুনে তের রাগগুলা যেন বরফে নিয়ে গলতে থাকে। তে কি সত্যি জাঙ্কুককে ভুল বুঝল? আচ্ছা আপু, লাস্ট একটা কথা বলি কেমন? তুমি বলো না ওই ছবি ভিডিওগুলা কি মিথ্যা ছিল ওনার সাথে রোসাপুর? দেখতে এগুলো আমি জানি না, তবে আমি এতটুকু জানি জাঙ্কুক ভাইয়ের সাথে রোসাপুর কখনোই রিলেশন ছিল না। তবে এই মুহূর্তে বলতে পারি জাঙ্কুক ভাইয়ের পুরো দুনিয়া, বর্তমান দুনিয়া সব কিছু তুই। জাঙ্কুক ভাই হয়তো মুখে বলছে না, তাতে কি? তার কাজে তো প্রকাশ করেছে সে তোকে পাগলের মতো ভালোবাসে। তুই ভাব, যদি ভাই রোসাপুকে ভালোবাসতো তাহলে তোকে তৃতীয়বারের মতো আবারও বিয়ে করতে রাজি হয়েছে। তুই আসলে একটা গাধি, বুঝছিস? সব কিছুর মূলে তুই এতটা অবুঝ কেন? তে তুই বলতো। সির কথায় ডুকরে কেঁদে উঠে তে নিজের ভুল বুঝতে পেরে এখন কষ্টটা যেন বেশি হচ্ছে। তে কি তাহলে সত্যি তার মিস্টার বিলেনকে ভুল বুঝলো? তে এবার চিৎকার করে করে কাঁদতে থাকে। নেন্সি আপু, আমি তো এখন ভুল করে ফেলছি। এখন আমি যদি ওই বাড়িতে যেতে চাই তাহলে আব্বু কি খুব কষ্ট পাবে? এখন কি হবে আপু? এটা বলে তে আবারও কেঁদে ওঠে।